ক্লাস 4। এসো আজ আমরা হিস্ট্রি পড়ি। তোমাদের আগের চ্যাপ্টারে আমি যেটা পড়িয়েছিলাম সেটা হলো ফার্স্ট ফার্মার্স। ফার্স্ট ফার্মার্স আমাদের শেষ হয়ে গিয়েছে। আজকে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব, চ্যাপ্টার নাম্বার 6, পেজ 34। তোমরা তোমাদের বই খোলো, প্রত্যেকে নিজের নিজের বই খোলো। খুলেছ? দেখো, বিগিনিং অফ সিভিলাইজেশন। বিগিনিং অফ সিভিলাইজেশন, বিগিনিং মানে আরম্ভ বা শুরু, অফ সিভিলাইজেশন মানে সভ্যতার। তাহলে মানে হলো সভ্যতার শুরু। সভ্যতার শুরু আর একটু যদি ভালো বাংলায় বলো তাহলে হয় সভ্যতার সূচনা। সভ্যতার সূচনা। বেশ, তাহলে আমরা শুরু করি। দেখো, প্রথমেই আছে ফ্রম ভিলেজেস টু সিটিজ। আমি পড়ছি, তোমরা মিলিয়ে যাও। When early man became a farmer, he started living in villages. যখন আদি মানুষেরা যখন চাষি হলো, তারা কৃষিকাজ শুরু করলো, কৃষক হলো, তখন তারা গ্রামে বসবাস করতে শুরু করলো। These villages had a few families who built their huts close to each other. সেই সব গ্রামে কিছু পরিবার ছিল যারা তাদের বাড়ি একে অপরের কাছাকাছি তৈরি করেছিল। হাটস মানে কুটির, একে অপরের কাছাকাছি তাদের বাস করার জন্য কুটির তৈরি করেছিল। ইন আদার ওয়ার্ডস, হি স্টার্টেড লিভিং ইন এ কমিউনিটি। অন্য কথায় বলতে গেলে তারা একটা গোষ্ঠীতে বসবাস করত, একটা গোষ্ঠী তৈরি করেছিল, একটা গোষ্ঠীর মধ্যে তারা বসবাস করত। দ্য ভিলেজেস গ্র্যাজুয়ালি গ্রিউ ইন সাইজ অ্যান্ড ডেভেলপড ইন্টু সিটিজ। এইসব গ্রাম ক্রমে কি হলো, সাইজে মানে আকারে বাড়তে লাগলো এবং একদিন শহরে পরিণত হলো, শহরে উন্নীত হলো। দিস ওয়াজ দ্য বিগিনিং অফ এ সিভিলাইজেশন। এইটাই হলো সভ্যতার সূচনা বা শুরু। হোয়াট ইজ সিভিলাইজেশন? সিভিলাইজেশন কি? অ্যাজ ভিলেজেস গ্রিউ ইন্টু সিটিজ, civilizations developed. যখন তোমার গ্রামগুলো বড় হতে মানে গ্রামগুলো বড় হয়ে শহরে পরিণত হলো, তখন সভ্যতারও বিকাশ ঘটলো, সভ্যতাও তোমার ক্রমে উন্নত হতে লাগলো। সিভিলাইজেশন ইজ অ্যান অ্যাডভান্সড স্টেজ অফ হিউম্যান সোশ্যাল ডেভেলপমেন্ট। সিভিলাইজেশন মানে সভ্যতা হলো তোমার এমন একটা অবস্থা বা স্তর যা তোমার মানুষের যে সামাজিক উন্নতির একটা উন্নত স্তরের সামাজিক উন্নতি। আরেকবার বলছি, সিভিলাইজেশন ইজ অ্যান অ্যাডভান্স স্টেজ অফ হিউম্যান সোশ্যাল ডেভেলপমেন্ট। সভ্যতা হলো মানুষের একটা উন্নততর সামাজিক উন্নয়ন, মানে উচ্চতর সামাজিক উন্নয়ন। It is a stage where a nation or people have a particular culture, economic life, laws and beliefs. এটা এমন একটা তোমার অবস্থা বা এমন একটা কি বলবো, এমন একটা মানে তোমার স্তর যেখানে মানে একটা জাতির বা মানুষের একটা নিজেদের একটা নিজস্ব সংস্কৃতি থাকবে, অর্থনৈতিক জীবন থাকবে, আইন থাকবে এবং বিশ্বাস থাকবে। এই বিশ্বাস মানে ধর্মবিশ্বাস হোক বা কোনো একটা বিশেষ নীতির প্রতি বিশ্বাস হোক, এখানে সাধারণত ধর্মবিশ্বাসের কথাই মনে হচ্ছে বলা হচ্ছে। আর্লি সিভিলাইজেশনস গ্রিউ আফটার ফুড প্রোডাকশন স্টার্টেড টেকিং প্লেস অ্যান্ড পিপল স্টার্টেড লিভিং ইন সিটিজ। আদি যুগে সভ্যতা তোমার জন্ম নিল যখন খাদ্য উৎপাদন শুরু হলো এবং মানুষ শহরে বসবাস শুরু করলো।
The first cities. The first cities came up in four different parts of the world. প্রথম তোমার এই শহর গড়ে ওঠে পৃথিবীর চারটে বিভিন্ন অংশে। পৃথিবীর বিভিন্ন জায়গায় চারটি বিভিন্ন জায়গায় শহর গড়ে ওঠে। উই কল দেম দ্য ফার্স্ট সিভিলাইজেশন। আমরা তাদের বলি প্রথম সভ্যতা। These civilizations had their own culture and law, which we will study in the next two chapters. সেই সব সভ্যতা তাদের নিজস্ব একটা সংস্কৃতি ছিল, আইন ছিল। এ সম্পর্কে আমরা পরের চ্যাপ্টারগুলোতে আলোচনা করব। বেশ, এবার এসো ফিচার্স অফ সিভিলাইজেশন, মানে সভ্যতার বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? All the four civilizations of the world that developed had some unique and common features. যেই চারটে, এই সমস্ত যে সভ্যতা যেগুলো গড়ে উঠেছিল চারটে সারা পৃথিবীতে, এরা তোমার যেখানে যেখানে গড়ে উঠেছিল সেখানে তাদের একটা চমৎকার এবং কমন মানে যা সবারই জন্যই প্রযোজ্য, সেই রকম কিছু বৈশিষ্ট্য ছিল। বুঝতে পারলে? এই যে চারটে সভ্যতা পৃথিবীর চারটে জায়গায় গড়ে উঠেছিল, এদের একটা অতি চমৎকার এবং সবার কাছে কমন, মানে সবার কাছে যেটা কমন, এই রকম কিছু বৈশিষ্ট্য দেখা দিয়েছিল। কিভাবে? All these civilization came up on the banks of rivers. এই সমস্ত সভ্যতাই গড়ে উঠেছিল নদীর তীরবর্তী অঞ্চলে। এক নম্বর বৈশিষ্ট্য গেল। They had well planned cities where people lived and worked. তাদের সুপরিকল্পিত শহর ছিল যেখানে তারা কাজ করত এবং বাস করত। The farmers in these civilizations managed to produce enough food not only for themselves but also surplus food which they could sell off in the market. সেই চাষিরা, এই সভ্যতায় যে সমস্ত চাষি মানুষ ছিলেন, তারা যথেষ্ট পরিমাণে খাদ্য উৎপাদনে সক্ষম ছিলেন। শুধু তারা তাদের নিজেদের জন্য খাদ্য উৎপাদন করতেন না, তারা অতিরিক্ত খাদ্য উৎপাদন করতেন যেটা তারা বাজারে বিক্রি করতে পারতেন। তারপরের বৈশিষ্ট্য হলো পিপল ইন দ্য সিটিজ কুড বাই ফুড ফ্রম দ্য মার্কেটস, সো দে ডিড নট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট প্রডিউসিং দেয়ার ওন ফুড। এই সভ্যতাগুলির মধ্যে ছিল কি আরেকটা বৈশিষ্ট্য হলো কি না, মানুষ তার নিজের খাবার বাজার থেকে কিনতে পারতেন এবং সেজন্যেই তারা নিজেদের খাবার নিজেই উৎপাদন করার জন্য মোটেই চিন্তিত ছিলেন না। তারা তো বাজারে কিনতে পেতেন, সুতরাং সেজন্য তাদের কোনো ওয়ারিনেস বা কোনো উদ্বিগ্নতা ছিল না। দে ওয়ার নাও ফ্রি টু ফলো আদার অকুপেশনস। তারা এই সময়ে মুক্ত মনে অন্য তোমার যে সমস্ত পেশা আছে, মানে ওই ফার্মার ছাড়াও অন্য যে সমস্ত পেশা আছে সেগুলোর দিকে তারা যেতে পারলেন। লাইক দোজ অফ পটার্স, উইভার্স, ক্রাফটসম্যান, ডক্টরস, সিটি প্ল্যানার্স এটসেট্রা। এই পেশাগুলো কি কি? যেমন ধরো পটার, মানে যিনি মাটির জিনিসপত্র তৈরি করেন, উইভার্স যিনি কাপড় বোনেন, ক্রাফটসম্যান যিনি হাতের কাজ করেন, হাতের কাজে অন্য নানা রকম জিনিস তৈরি করেন, ডক্টরস যিনি চিকিৎসা করেন, সিটি প্ল্যানার্স যিনি শহরের পরিকল্পনা করেন। তারপরের বৈশিষ্ট্য, আর্ট অ্যান্ড ক্রাফট ডেভেলপড অ্যাজ এ রেজাল্ট অফ লিজার টাইম দ্যাট ওয়াজ অ্যাভেলেবল টু দ্য পিপল। এই সভ্যতার ফলে হয়েছিল কি, যখন মানুষ বিভিন্ন পেশায় চারিদিকে ছড়িয়ে পড়ল, কেউ কৃষক, কেউ ফার্মার, কেউ উইভার, কেউ পটার, কেউ ক্রাফটসম্যান, কেউ ডক্টর, কেউ সিটি প্ল্যানার্স, তখন হলো কি যে সবার যে কাজের সময় সেটা কমে গেল। মানে তাদের কাজ সারার পরেও কিছু সময় তারা অবসর পেলেন, সেটাকে লিজার বলে। সেই লিজার টাইমে তারা কি করলেন,
না আর্ট অ্যান্ড ক্রাফট ডেভেলপড অ্যাজ এ রেজাল্ট অফ লিজার টাইম দ্যাট ওয়াজ অ্যাভেলেবল টু দ্য পিপল। আর্ট মানে শিল্প, শিল্পকলা, এবং ক্রাফট মানে হলো তোমার হস্তশিল্প। এই সব কাজ উন্নত মানে তোমার মানে এইসব কাজের বিকাশ ঘটলো, বা এইসব কাজ আরও ভালোভাবে তৈরি হতে লাগলো। কিসের জন্য? না যেহেতু তারা অবসর সময় পেলেন সেই জন্য। তার পরের বৈশিষ্ট্য কি? তার পরের বৈশিষ্ট্য হলো there was exchange of goods and services because of surplus food, inventions and different occupation। সেখানে শুরু হলো কি না তোমার দ্রব্যের বিনিময় এবং সার্ভিসের বিনিময়। দ্রব্যের বিনিময় কীরকম? ধরো যে একজন কাপড় তৈরি করেন, একজন কৃষক চাষ করেন, তিনি শস্য উৎপাদন, খাদ্যশস্য উৎপাদন করেন। এখন যার খাদ্যশস্য আছে, তিনি যিনি কাপড় তৈরি করেন তাকে ধান দিলেন বা গম দিলেন, দিয়ে তার কাছ থেকে তিনি কাপড় নিলেন। এইটা হলো এক্সচেঞ্জ অফ গুডস। আর এক্সচেঞ্জ অফ সার্ভিস কীরকম হলো? না এক্সচেঞ্জ অফ সার্ভিস হলো, ধরো একটা লোকের বাড়ি তৈরি করবে একটা লোক, সে একজন রাজমিস্ত্রিকে ডেকে আনলো, সে রাজমিস্ত্রি তার বাড়িটি তৈরি করে দিলেন। তিনি একজন মিস্ত্রি, তিনি অভিজ্ঞ, তিনি বাড়িটি তৈরি করে দিলেন, মানে সেবা দিলেন। তার বদলে তিনি সেই লোক যার বাড়ি তৈরি হচ্ছে তার যদি কাপড় থাকে, তিনি তার কাছ থেকে কাপড় নিলেন। এইটাই হলো তোমার এক্সচেঞ্জ অফ সার্ভিস অ্যান্ড গুডস। একজন গুডস দিলেন, একজন সার্ভিস দিলেন। আচ্ছা, এটা এটা কেন হয়েছিল? না বিকজ অফ সারপ্লাস ফুড, ইনভেনশনস অ্যান্ড ডিফারেন্ট অকুপেশন। এটা হয়েছিল তোমার প্রয়োজনের অতিরিক্ত খাদ্য উৎপাদন, ইনভেনশন মানে উদ্ভাবন বা আবিষ্কার, এবং বিভিন্ন ধরনের পেশার কারণে এই জিনিসটা ঘটেছিল। মানে এই তোমার এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। দাস ট্রেড ডেভেলপড, এবং এ কারণে এর ফলেই ব্যবসার বিকাশ ঘটলো, ব্যবসা আরম্ভ হলো। কিভাবে? আচ্ছা, ব্যবসাটা শুরু হলো এবার। Since trade required keeping accounts and records, all civilizations developed a system of writing. যখন ব্যবসা তোমার তার হিসাবপত্র রাখার দরকার মনে করলো, তা হিসাবপত্র তো এমনি মুখে মুখে রাখা যাবে না, লিখিতভাবে রাখতে হবে। তখন কি হলো না, তখন প্রত্যেকটা সভ্যতায় যেখানে যেখানে যে সভ্যতা গড়ে উঠেছে, তারা সবাই চেষ্টা করতে লাগলো যে কিভাবে লিখিতভাবে এই যে ব্যবসার সমস্ত হিসাব এবং তথ্য রাখা যায়। তখন লেখাটাও ডেভেলপড হলো, মানে রাইটিংও ডেভেলপড হলো। যে সিস্টেম অফ রাইটিং, এটা ডেভেলপড হলো, মানে এর বিকাশ ঘটলো। All these activities and a large population had to be looked after by a good government. এবং এই সমস্ত কার্যকলাপ এবং এই একটা বড় সংখ্যার মানুষ, জনগণ, তারা একজন ভালো সরকার, তার দ্বারা লুকড আফটার মানে দেখাশোনা করা, তার দ্বারা দেখাশোনা করা দরকার হয়ে পড়ল। আচ্ছা, লিজার অলসো গেভ টাইম টু দ্য পিপল টু থিঙ্ক, হুইচ লেড টু মেনি ইনভেনশনস। এই যে অবসর সময়টা মানুষকে ভাবনা চিন্তা করার সময় দিল। মানুষ ভাবনা চিন্তা করতে পারলো, এবং তার ফলে অনেক উদ্ভাবন ঘটলো, অনেক জিনিসের উদ্ভাবন ঘটলো, আবিষ্কার ঘটলো, এবং এমনকি তারা একটা তোমার এই ধর্মীয় যে অনুষ্ঠান, এটারও একটা জন্ম হয়ে গেল। ধর্মীয় অনুষ্ঠান পালনের একটা পালনের একটা অনুষ্ঠান তৈরি, ধর্মীয় অনুষ্ঠান পালনের একটা ব্যাপার শুরু হয়ে গেল। আচ্ছা, বৈশিষ্ট্য হলো, এবার দেখো এগুলোর যেগুলো মেন পয়েন্ট সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। রিভার ভ্যালি সিভিলাইজেশনস। রিভার ভ্যালি সিভিলাইজেশনস মানে নদীর তীরবর্তী সভ্যতা। একটা জিনিস তোমরা আগেই শুনলে যে পৃথিবীর যে 4 জায়গায় সভ্যতার সূচনা ঘটেছিল, বিকাশ ঘটেছিল, সেগুলো সবই হয়েছিল নদীর তীরবর্তী অঞ্চলে। তোমাদের বইয়ে একটা ম্যাপ আছে, তোমরা একটু ম্যাপটা বের করো, ম্যাপটা দেখো।
দেখো এখানে দেখো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু উপত্যকার সভ্যতা। এইটা আমাদের ভারতীয় অঞ্চলে, সারা পৃথিবীর মধ্যে যে 4টে সভ্যতা তোমার ডেভেলপ করেছিল তার মধ্যে এইটা অন্যতম। তারপরে এইটা দেখো ইন্ডাস রিভার, এর তীরে গড়ে উঠেছিল। আচ্ছা, ইজিপশিয়ান সিভিলাইজেশন, এটা গড়ে উঠেছিল তোমার নাইল নদীর তীরে, নীল নদের তীরে গড়ে উঠেছিল ইজিপশিয়ান মানে মিশরীয় সভ্যতা। আর মেসোপটেমিয়ান সিভিলাইজেশন গড়ে উঠেছিল টাইগ্রিস অ্যান্ড ইউফ্রেটিস নদীর তীরে। আচ্ছা, মেসোপটেমিয়া এটা কেন বলা হতো? মেসোপটেমিয়া কথাটার মানে হচ্ছে দুটো নদীর মধ্যবর্তী যে জায়গা, এই যে মাঝখানে যে তুমি জায়গাটা দেখছো না, এইটাকে বলে মেসোপটেমিয়া, গ্রিক ভাষায় বলে মেসোপটেমিয়া। এই থেকে এই সভ্যতার নাম হয়েছিল মেসোপটেমিয়ান সিভিলাইজেশন। তাহলে দেখছো এটাও নদীর তীরে, এটাও নদীর তীরে। বেশ, তারপরে এসো চাইনিজ সিভিলাইজেশন। চাইনিজ সিভিলাইজেশনে দেখো ইয়োলো রিভারের তীরে তৈরি হয়েছিল। ইয়োলো রিভার চীনের, এইখানে এই জায়গাটায় তৈরি হয়েছে দেখো ইয়োলো নদীর তীরে চাইনিজ সিভিলাইজেশন। তাহলে আমরা দেখলাম এই যে 4টে সভ্যতা, ইজিপশিয়ান সিভিলাইজেশন মানে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীল নদের তীরে। তারপরে তোমার মেসোপটেমিয়ান সিভিলাইজেশন বা মেসোপটেমিয়ান সভ্যতা গড়ে উঠেছিল টাইগ্রিস আর ইউফ্রেটিস নদীর তীরে। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন গড়ে উঠেছিল ইন্ডাস রিভার, সিন্ধু নদীকে ইংরেজিতে ইন্ডাস রিভার বলা হয়, সিন্ধু নদীর তীরবর্তী স্থানে। হরপ্পা সভ্যতা তোমরা পরে পড়বে, এই জায়গাটা এখন পাকিস্তানে পড়েছে, এটা আমাদের ভারতের মধ্যে, পাকিস্তান যখন হয়ে যায় তখন এটা পাকিস্তানে পড়ে। হরপ্পা, মহেঞ্জোদারো এগুলো পাকিস্তানে পড়েছে। আর এই হলো তোমার চৈনিক সভ্যতা। সবগুলোই দেখছো তোমরা নদীর ধারে। এবার কেন নদীর ধারে গড়ে উঠলো এ নিয়ে আমাদের একটু বক্তব্য আছে, চলো আমরা সেটা দেখি। আচ্ছা, আবার তোমরা বইয়ে এসো, বইয়ে দেখো river valley civilization. The early civilizations all over the world came up on the banks of rivers. তোমার আদি যুগে যে সভ্যতা মানে প্রাগৈতিহাসিক যুগে যে সভ্যতা গড়ে উঠেছিল, সেই সভ্যতা সারা পৃথিবী জুড়ে সবগুলোই গড়ে উঠেছিল নদীর তীরে। হোয়াই ডিড দিস হ্যাপেন? এটা কেন ঘটেছিল? The rivers were excellent source of water for farming. নদীর জল হলো তোমার একটা উৎকৃষ্ট উৎস এবং উৎকৃষ্ট তোমার দ্রব্য, উৎস বলাই ভালো, যা থেকে চাষ হয়, চাষের জন্য একটা উৎকৃষ্ট উৎস। Crops could easily be cultivated in the river valleys. ফসল খুবই তোমার সহজেই নদীর ধারে চাষ করা যায়, যেহেতু নদী থেকে জলটা পাওয়া যায়। এখানে কি বললাম যে নদীর জল হলো একটা উৎকৃষ্ট চাষ করার একটা উৎকৃষ্ট উৎস বা উপাদান। রিভার্স প্রোভাইডেড ফুড ফর হিউম্যানস অ্যাজ দে কুড ফিশ ইন দ্য রিভার ওয়াটার্স। রিভার মানুষকে খাদ্য দেয়। কি খাদ্য? না, মানুষ নদী থেকে যে মাছ ধরে সেটাই তার খাদ্য। একটা খুবই তোমার অনেক প্রোটিন আছে, মাছ অনেক খাবার শরীরের পক্ষে অনেক ভালো প্রোটিন থাকে মাছে। দে প্রোভাইডেড এ সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার ফর হিউম্যানস অ্যান্ড দেয়ার ডোমেস্টিকেটেড অ্যানিম্যালস। তারা তাদের মানুষের জন্য পান করার জলের ব্যবস্থা করে এবং পান করার জল দেয়
এবং তাদের যে পোষা পশু আছে, পশু পাখি, তাকেও খাবার জলের ব্যবস্থা হয় এ নদী থেকেই। দ্য ফ্লাডিং অফ দ্য রিভার্স লেড টু ফার্টাইল সয়েল বিং ডিপোজিটেড অন ইটস ব্যাঙ্কস। ফ্লাডিং মানে যখন বান হয়, তখন কি হয়, হুড়হুড় করে খুব দ্রুত গতিতে তোমার বন্যার জল যখন নেমে আসে, তখন সে সঙ্গে নিয়ে আসে মাটি নিয়ে এসে তোমার বন্যার জলটা এসে থিতিয়ে গেল, তখন মাটিগুলো জমে গেল নদীর যে ব্যাঙ্ক মানে যে ধার, সে তাকে তোমার ছাপিয়ে জলটা চলে আসে। তো সেসব নদীর ধারে যে সমস্ত জমি সেখানে চাষ হয়, সে জমিগুলোতে এসে জলটা থেকে গেল। তারপরে আস্তে 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 যখন বানের জল যখন কমে, তখন আস্তে আস্তে কমে, আস্তে আস্তে বেরিয়ে চলে গেল, তখন শুধু জলটাই বেরোলো, মাটিটা থেকে গেল। এই মাটিটা তোমার অত্যন্ত উর্বর। এই যে তোমার দি ফ্লাডিং অফ দ্য রিভার্স লেড টু ফার্টাইল সয়েল বিং ডিপোজিটেড অন ইটস ব্যাঙ্কস। বন্যার জল তোমার কি হয় না, খুবই মানে উৎকৃষ্ট, ওকে কি বলে, তোমার উর্বর মাটি এই নদীর ধারে জমা করে। দিস সয়েল ওয়াজ এক্সেলেন্ট ফর ফার্মিং। এই মাটিটা চাষের জন্য খুবই উৎকৃষ্ট। আরেকটা কি, দ্য রিভার্স কুড বি ইউজড ফর ট্রান্সপোর্টেশন অফ গুডস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ফর ট্রেডিং। আবার নদীর জলটা কি হয়, তখন তো রাস্তাঘাট, ট্রেন লাইন এসব ছিল না, তখন যাতায়াতের জন্য, মালপত্র বা মানুষের যাতায়াতের জন্য নদীতে নৌকা চালিয়ে ট্রান্সপোর্টেশন মানে যাতায়াতের ব্যবস্থা, মাল পৌঁছানোর ব্যবস্থা সবই করা যেত। তা নদীর এতগুলো গুণ আছে, সেজন্যেই তখন সভ্যতাগুলো গড়ে উঠেছিল নদীর তীরে, কারণগুলো বুঝলে। আচ্ছা বেশ, আজকে তাহলে আমাদের এই পর্যন্ত পড়া হলো। এর পরের দিন আমরা তোমাদের নিয়ে যাব কোশ্চেন আনসারে। বেশ, সবাই ভালো থাকো। আজকের মতো তাহলে এখানেই আমি রাখছি, আমাকে ছুটি দিয়ে দাও। গুড বাই, থ্যাংক ইউ।